রহিম। 1861 সালের পুলিশ আইন, 1861 সালের পুলিশ আইন 5 নং আইন আজকে পর্ব 17 ধারা থেকে মূল আলোচনা করব স্পেশাল পুলিশ সম্পর্কে। তার আগে সংজ্ঞাগুলো বলি। একে হলে সংজ্ঞা, দুই হচ্ছে লেগে পুলিশ বাহিনী নিয়োগ, দেশের সমস্ত পুলিশ বাহিনী একটিমাত্র পুলিশ বাহিনী বলে গণ্য হবে। তিন হলে পুলিশের সমস্ত প্রশাসনিক ক্ষমতা, পুলিশের সমস্ত কার্যক্রম সরকার তত্ত্বাবধান করবেন, সরকারে না হয়ে কেউ পুলিশের কাছে তত্ত্বাবধান করবেন না। চার হলো প্রশাসনিক ক্ষমতা, ইন্সপেক্টর জেনারেল, অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি, পুলিশ জেলা ম্যাজিস্ট্রেট যথাক্রমে দায়িত্ব পালন করেন। পাঁচ হচ্ছে লেগে ইন্সপেক্টর জেনারেলের ম্যাজিস্ট্রেট ক্ষমতা, ইন্সপেক্টর জেনারেলের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সমগ্র বাংলাদেশে ইন্সপেক্টর জেনারেল ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করতে পারেন। পাঁচ, ছয় বাতিল। সাথে আছে অধীনস্থ কর্মচারীর শাস্তি, অধীনস্থ 4 দ্বারা ব্যতীত অধীনস্থ কর্মচারীর 7 দ্বারা শাস্তি হয়, সেই শাস্তির কথা বলছে সাথে। 8 হচ্ছে নিয়োগ, 8 হচ্ছে অধীনস্থ কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিধান, 8 এ নিয়োগ। 9 হচ্ছে লাগে পুলিশের চাকরি থেকে যদি ইস্তফা দিতে চায়, 9 আছে পুলিশের চাকরি থেকে যদি কোনো ব্যক্তি পুলিশ সদস্য ইস্তফা দিতে চায়, সে ইস্তফা দেওয়ার 2 মাস পূর্বে লিখিতভাবে জানাতে হবে। আর 10 হচ্ছে পুলিশের চাকরির সাথে পুলিশের চাকরির সদস্য বা পুলিশ সদস্য নিজ চাকরি ব্যতীত অন্য কোনো চাকরি করতে পারবে না। পুলিশের চাকরি ব্যতীত অন্য কোনো চাকরি করা যাবে না আইজি সাহেবের লিখিত অনুমতি ছাড়া। পুলিশের চাকরি ব্যতীত অন্য কোনো চাকরি করা যাবে না আইজি সাহেবের লিখিত অনুমতি ছাড়া। 11 দ্বারা বাতিল। 12 দ্বারা হচ্ছে ইন্সপেক্টর জেনারেলের সরকারের সম্মতিক্রমে পুলিশ বাহিনী গঠন, শ্রেণীবিন্যাস, পোশাক পরিচ্ছদ, ব্যারাক নির্মাণ করতে পারেন। 12 দ্বারা হচ্ছে পিআরবির মূল, ভারত থেকে পিআরবির সৃষ্টি। তাহলে 12 দ্বারা সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল পুলিশ বাহিনী গঠন, পরিবর্তন, তার ব্যারাক নির্মাণ, আইন শৃঙ্খলা বিভিন্ন কিছু তিনি করতে পারেন। 12। 13 হচ্ছে লেগে অতিরিক্ত পুলিশ, 13 হচ্ছে অতিরিক্ত পুলিশ, ওই পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন। 13 হচ্ছে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন। 14 হলে ইন্সপেক্টর জেনারেল অতিরিক্ত পুলিশ মোতায়েনের ক্ষমতা। 14 হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন সরকারের সম্মতিক্রমে। 14 হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন সরকারের সম্মতিক্রমে। তারপরে 15 হচ্ছে উপদ্রব এলাকায় সরকার অতিরিক্ত পুলিশ নিয়োগ করে, উপদ্রব এলাকায় সরকার অতিরিক্ত পুলিশ নিয়োগ করে। এই সুন্দর করে বুঝবেন। এই 13, 14, 15 যে আগেকার পড়ার দিন শেষ, সংজ্ঞার হিসাব আলাদা, সংজ্ঞার মতোই, কিন্তু এই 13টা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট করে, জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ কার নির্দেশে পাঠায়, জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশে পাঠায়। আর 14তে হচ্ছে কিনা ইন্সপেক্টর জেনারেল অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কার নির্দেশে, সরকারের নির্দেশে। আর সরকার হলে 15তে পাঠায়, সরকার অতিরিক্ত পুলিশ 15তে পাঠায়। তাহলে 3 ধরনের কাজ, এমসিকিউ অনেক কত বলছিলাম, ভিডিওটা দেখে নেবেন। আর 17 হচ্ছে লোকে স্পেশাল পুলিশ। এখন অতিরিক্ত পুলিশ হচ্ছে লোকে আমাদের মূল পুলিশ, আমরা যে পুলিশ, এই পুলিশের থেকে এই যে বাইরে যখন নির্বাচন ডিউটি যাচ্ছি, ওইটাই অতিরিক্ত পুলিশ। ওই অন্য মানে এক জায়গা থেকে অন্য জেলায় যাওয়ার হচ্ছে অতিরিক্ত পুলিশের কাজ। এটা কখনো জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করে, কখনো আইজি করে, কখনো সরকার করে। আর এই স্পেশাল পুলিশ নিয়োগের ক্ষমতা এখন 17 পর্ব স্পেশাল পুলিশ। স্পেশাল পুলিশ 17 1861 সালের 5 নং আইনের পুলিশের 17 নম্বর অধ্যায় আছে অতিরিক্ত স্পেশাল পুলিশ। এই স্পেশাল পুলিশ কিন্তু স্বাভাবিক কোনো আমাদের পুলিশ না, এটা সাধারণ জনগণ থেকে নিয়োগ করে। এর আগে এমসিকিউ করি, সাধারণ জনগণ থেকে নিয়োগ করে। এই নিয়োগ করে কারা? সাধারণ জনগণ থেকে নিয়োগ হয়। এই নিয়োগ করতে গেলে ইন্সপেক্টর জেনারেল থেকে তদূর্ধ্ব পুলিশ কর্মচারী, ইন্সপেক্টর জেনারেল থেকে তদূর্ধ্ব পুলিশ কর্মচারী আবেদন করে, এই নিয়োগ করে জেলা ম্যাজিস্ট্রেট। তার স্থানীয় এলাকার লোকজনের থেকে নিয়োগ করা হয়, স্থানীয় এলাকার লোকজনের থেকে নিয়োগ করা হয়। কেন নিয়োগ করে? চোরাচালান বা স্থানীয় পুলিশ, স্থানীয় পুলিশদের যখন স্থানীয় পুলিশ দিয়ে যখন এই শান্তি শৃঙ্খলা রক্ষা করা বা চোরাচালান রোধ করা যায় না, তখন অতিরিক্ত এই পুলিশ স্পেশাল পুলিশ নিয়োগ হয়। তাহলে ধারাবাহিকভাবে বলি, 17 ধারা স্পেশাল পুলিশ, 17 ধারা স্পেশাল পুলিশ। কোন স্থানে বেআইনি জনতা, কোন স্থানে, যে স্থানে বেআইনি জনতা, দাঙ্গা হাঙ্গামা, কোন স্থানে বেআইনি জনতা, দাঙ্গা হাঙ্গামা বা ব্যাপক শান্তি ঘটিতে পারে, ব্যাপক শান্তি, তাহলে কোন স্থানে দাঙ্গা হাঙ্গামা, বেআইনি জনতা
বা শান্তিভঙ্গের সম্ভাবনা আছে এমন স্থানে যুক্তিসঙ্গত এমন কারণ থাকলে 1952 সালে সূরা চালান প্রতিরোধ আইন 1952 সালে সূরা চালান। তাহলে স্পেশাল পুলিশ কেন নিয়োগ করা হয়? কোন স্থানে বেআইনি সমাবেশ হওয়ার সম্ভাবনা আছে, কোন স্থানে বেআইনি সমাবেশ, দাঙ্গা হাঙ্গামা বা ব্যাপক শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকে, এরকম যুক্তিসঙ্গত কারণ থাকলে। তারপরে 1952 সালে সূরা চালান প্রতিরোধ আইন 1952 সালে সূরা চালান প্রতিরোধ আইন 1952 সালে সূরা চালান প্রতিরোধ আইনের অধীনে কোনো অপরাধ সংগঠিত হয়, এই অপরাধ সংগঠিত যুক্তিসঙ্গত কারণ থাকে। স্থানীয় যে পুলিশ আছে সেই পুলিশদের মোকাবেলা করা সম্ভব হয় না, তখন কি করে তখন পুলিশ সুপার, তখন আমাদের ইন্সপেক্টর জেনারেলের থেকে তদূর্ধ্ব পুলিশ অফিসার আবেদন করে কার কাছে? যে স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেটের নিকট। স্থানীয় ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করে। তাহলে কি হচ্ছে, কোনো স্থানে বেআইনি জনতা, কোনো এলাকা বা স্থানে বেআইনি জনতা যদি দাঙ্গা হাঙ্গামা করে বা ব্যাপক শান্তি ভঙ্গের সম্ভাবনা করে বা ঝুঁকি থাকে, হতে পারে বা হবে বা হওয়ার সম্ভাবনা আছে, ওই যে প্রতিরোধমূলক কার্যক্রম, এরকম সম্ভাবনা থাকে। 1952 সালে সূরা চালান প্রতিরোধ আইন 1952 সালে দেখবেন সীমান্তবর্তী এলাকায় অনেক সূরা চালান হয়। অনেক জায়গা হয়তো আগে আরো মনে ছিল 1861 সালের ঘটনা। এই সূরা চালান হওয়ার সম্ভাবনা থাকে, সেই স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সংগঠিত যুক্তিসঙ্গত কারণ থাকে। তখন আমাদের পুলিশের ইন্সপেক্টর থেকে তদূর্ধ্ব ব্যক্তি আবেদন করেন। কার কাছে আবেদন করেন? জেলা ম্যাজিস্ট্রেট বা স্থানীয় ম্যাজিস্ট্রেট, যিনি ওই স্থানের দায়িত্বে আছেন, তার বরাবর আবেদন করেন। তখন ওই আবেদন পাওয়ার পরে ওই ম্যাজিস্ট্রেট কি করেন? ওই এলাকার স্থানীয় জনগণের মধ্য থেকে এই ওই এলাকার স্থানীয় সাধারণ জনগণের থেকে এই স্পেশাল পুলিশ নিয়োগ দেন। তাহলে এই প্রথমে কাজটা হলো কি, অপরাধগুলো হচ্ছে যদি কোনো স্থানে বেআইনি জনতা, দাঙ্গা হাঙ্গামা বা ব্যাপক শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে 1952 সালের সূরা চালান প্রতিরোধ আইন, যেখানে অহরহ সূরা চালান হচ্ছে, ওই এলাকার যে পুলিশ আছে, স্থানীয় পুলিশ থানা এলাকার, তাদের মোকাবেলা করা সম্ভব যখন না হয়, তখন পুলিশের ইন্সপেক্টর থেকে তদূর্ধ্ব অফিসার আবেদন করে স্থানীয় ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের নিকট। এই ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করলে ওই ম্যাজিস্ট্রেট আবেদন বিবেচনা করার পরে স্থানীয় লোক বিবেচনা করার পরে স্থানীয় যে লোকজন আছে সেই লোকজনের নিকট ওই লোকজনের মধ্যে থেকে এই পুলিশ নিয়োগ দেয়। এই স্পেশাল পুলিশ নিয়োগ দেয়। এই পুলিশ নিয়োগ দেওয়ার পর কি করে? এই নিয়োগ হওয়ার সঙ্গে সঙ্গে কতজন লোককে নিয়োগ দিল তার একটা তালিকা পুলিশ সুপারকে পুলিশ সুপারের নিকট পাঠায় দেয়। নিযুক্ত স্পেশাল পুলিশ কর্মকর্তার নামের তালিকা, নিয়োগপ্রাপ্ত স্পেশাল পুলিশের নামের তালিকা তাৎক্ষণিক জেলা পুলিশ সুপারের নিকট প্রেরণ করে দেয়। তাহলে সহজ হচ্ছে 17 ধারায় এই সাধারণ জনগণকে পুলিশ বাহিনীতে স্পেশাল পুলিশ হিসেবে নিয়োগ করে। এর কারণগুলো কি? যদি কোনো স্থানীয় এলাকার বা কোনো এলাকার বেআইনি সমাবেশ হয়, যে অনেক লোক দেখবেন বেআইনি সমাবেশ, আমরা আগেও পড়ছি, বেআইনি সমাবেশে দাঙ্গা সৃষ্টি হয়, দাঙ্গাতে বেআইনি সমাবেশ হয় না, এবং শান্তিভঙ্গের সম্ভাবনা থাকে। এলাকায় এমন কার্যক্রম হতে পারে যে শান্তিভঙ্গ হতে পারে, যুক্তিসঙ্গত কারণ আছে বা সন্দেহ করে বা মনে করে। এবং 1952 সালের সূরা চালান প্রতিরোধ আইনে ব্যাপক চুরিচামারি হয়। এই কার্যক্রম যখন দেখে স্থানীয় যে পুলিশ আছে, এই পুলিশ দিয়ে ওটা মোকাবেলা করা সম্ভব না। এই পুলিশ দ্বারা তাকে মোকাবেলা করা যখন সম্ভব না হয়, তখন আমাদের পুলিশের ইন্সপেক্টর তদন্ত হতে পারে, অপারেশন হতে পারে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে পারে, এর নিচে না। ইন্সপেক্টর থেকে তদূর্ধ্ব কোন পদের অফিসার? ইন্সপেক্টর পদের অফিসার। কোন পদের অফিসার? ইন্সপেক্টর অফিসার। কার নিকট আবেদন করবে? স্থানীয় ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে কার নিকট আবেদন করবে? স্থানীয় ম্যাজিস্ট্রেট
স্থানীয় ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেট আবেদন পাওয়ার পর কি করবে, ওই স্থানীয় লোকজনের মধ্যে থেকে এই ম্যাজিস্ট্রেট আবেদন পাওয়ার পরে ওটা বিবেচনা করবে এবং স্থানীয় যে সমস্ত লোকজন আছে, স্থানীয় যে সব লোকজন আছে তাদের মধ্যে থেকে উনি এই স্পেশাল পুলিশ নিয়োগ করবেন। তাহলে এই স্থানীয় লোক এগুলো সম্পূর্ণ পাবলিক, এনে পুলিশ নাই, অতিরিক্ত পুলিশ, পূর্ণাঙ্গ পুলিশ একবার আমি আপনি এই পুলিশ। আর স্পেশাল পুলিশ সাধারণ জনগণ থেকে নিয়োগ হলো। নিয়োগের কারণকে আবেদন করছে কিনা, পুলিশ করছে। অতিরিক্ত পুলিশ আমরা পড়ছি 13তে, 13তে হচ্ছে, পিছনে আবার ফিরে গেলাম, 13তে করছে কিনা যে পুলিশ সুপার, আর 14তে হচ্ছে ইন্সপেক্টর জেনারেল নিয়োগ দিয়েছে, 15তে কিনা করছে ওই সরকার করছে। আর আমরা 17তে এসে পড়লাম হচ্ছে অতি স্পেশাল পুলিশ। স্পেশাল পুলিশ এই আবেদন করছে পুলিশ নিজেই করছে, পুলিশের ইন্সপেক্টর মধ্যে নির্বে না, স্থানীয় ম্যাজিস্ট্রেটের কাছে করছে। স্থানীয় ম্যাজিস্ট্রেট বিবেচনা করছে কি কারণে এই ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবে। ওই স্থানীয় এলাকার মধ্যে বেআইনি সমাবেশ হতে পারে, শান্তিভঙ্গ হতে পারে, ব্যাপক দাঙ্গা হাঙ্গামা হতে পারে, 1952 সালের চোরাচালান প্রতিরোধের ব্যাপক চুরিচামারি হচ্ছে, যা স্থানীয় পুলিশদের মোকাবেলা করা সম্ভব না। সেই ক্ষেত্রে এই ম্যাজিস্ট্রেট বিবেচনা করে ওই স্থানীয় এলাকার মধ্যে থেকে লোকজনকে নিয়োগ দেবেন। স্থানীয় এলাকার লোকজনের থেকে স্পেশাল পুলিশ নিয়োগ দেবেন। এই নিয়োগ দেওয়ার পরে এদের কতগুলো লোক দিল, কত সংখ্যক দিল, একটা তালিকা তৈরি করবেন। এই তালিকাটা জেলা ম্যাজিস্ট্রেট বা স্থানীয় ম্যাজিস্ট্রেট দ্রুত পুলিশ সুপারকে পাঠাবেন, পুলিশ সুপারের নিকট এই তালিকা পাঠাবেন। কার নিকট স্পেশাল পুলিশের তালিকা পাঠায়, পুলিশ সুপারের নিকট। এই তালিকা কে প্রেরণ করেন, পুলিশ সুপারের নিকট, ম্যাজিস্ট্রেট প্রেরণ করেন। এই স্পেশাল পুলিশ কে নিয়োগ দেন, ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়, জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় বা স্থানীয় ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়। তাহলে এই স্পেশাল ম্যাজিস্ট্রেট তালিকা কে করেন, তালিকা করেন হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, নিয়োগ দেন ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট ধরে নেবেন একটাই, কথার বলায় ভুলা যায়। জেলা ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় স্থানীয় লোকজনের নিয়োগ দেয় এবং স্থানীয় লোকের যে নিয়োগের পর যে তালিকা হয়, তালিকা উনি পুলিশ সুপারের নিকট প্রেরণ করে দেন। কতজন লোক নিয়োগ দিয়েছে, কতজন লোক আছে এই বিষয়ে নিয়োগ দেয়। এরপরে চলে যাবো 18 স্পেশাল পুলিশের কর্তব্য। স্পেশাল পুলিশ নিযুক্ত স্পেশাল পুলিশ কর্মচারীর সকল ক্ষমতা। তাহলে এই যে 17তে যে নিয়োগ দিলাম, 17 যে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিল, তালিকা দেওয়ার পরে এদের কর্তব্য কর্ম কি হবে। স্পেশাল পুলিশের 18তে বলছে স্পেশাল পুলিশের কর্তব্য কর্ম। স্পেশাল পুলিশের কর্তব্য কর্ম 18 দ্বারায় নিযুক্ত স্পেশাল পুলিশ কর্মচারীর সকল ক্ষমতা। তাহলে এখন যখন নিয়োগ প্রাপ্ত হয়ে গেল, ওই যে সমস্ত পাবলিক স্পেশাল পুলিশ হলো, যে স্পেশাল পুলিশে নিয়োগ হলো, তাদের সকল ক্ষমতা তারা কি করবে, এই পুলিশ কর্মচারীর সকল ক্ষমতা, আমাদের যে পুলিশ কর্মচারী তাদের সকল ক্ষমতা পাইলো, তাদের কর্তব্য পাইলো, দায়িত্ব এবং সুযোগের অধিকারী হলো। তাহলে স্পেশাল পুলিশের নিয়োজিত হওয়ার পরে তারা কি কি কাজ পায়, তারা ক্ষমতা পায়। খেয়াল করবেন, 1 নম্বর তারা ক্ষমতা পায়, 2 নম্বর তাদের কর্তব্য এসে যায়, তাদের দায়িত্ব ও সুযোগের অধিকার, তারা দায়িত্ববান হয় এবং সুযোগের অধিকারী হইবে। তাহলে স্পেশাল পুলিশ হচ্ছে নিয়োগের পরে স্পেশাল পুলিশ নিয়োগে পুলিশ কর্মচারীর সকল ক্ষমতা। পুলিশ কর্মচারী কয় ধরনের ক্ষমতা, অল্প ক্ষমতা, অর্ধেক ক্ষমতা, ব্যাপক ক্ষমতা না সকল ক্ষমতা। স্পেশাল পুলিশ নিয়োগ হওয়ার পরে কি ধরনের ক্ষমতা প্রয়োগ করবেন, অল্প, বেশি, কম না সকল ক্ষমতা। তাহলে স্পেশাল পুলিশ নিয়োগ হওয়ার পরে সাধারণ পুলিশ কর্মচারী নয়, সকল ক্ষমতার অধিকারী হবেন, কর্তৃত্ব থাকবে, দায়িত্ব থাকবে, সুযোগ সুবিধার অধিকারী হবেন। পুলিশ বাহিনীর ন্যায় অপরাধ, শৃঙ্খলা প্রভৃতির জন্য একই কর্তৃত্ব অধিকারী হইবেন। তাহলে এই যারা নিয়োগ প্রাপ্ত হলো, তারা এই বাহিনীর ন্যায়, আমাদের সাধারণ বাহিনীর ন্যায় অপরাধ বা শৃঙ্খলা প্রভৃতির জন্য এই কর্তব্যের অধীনে হইবে। তাহলে অপরাধ দমন বা শৃঙ্খলার জন্য তারা দায়ী থাকবেন। এরপরে হচ্ছে 19 হলে স্পেশাল পুলিশের অবহেলার কারণে দণ্ড। স্পেশাল পুলিশ অবহেলা, এই যে 17তে নিয়োগ পাইছে
17তে স্পেশাল পুলিশ নিয়োগ পাইছে। 18 এদের দায়িত্ব কর্তব্য দিয়েছে। এদের দায়িত্ব কর্তব্য সকল ক্ষমতা সুযোগ সুবিধা দিয়েছে। এদের সাধারণ পুলিশের নয় অপরাধ শৃঙ্খলার প্রভৃতির জন্য একই কর্তব্যের অধীনে থাকিবে। তাহলে এদের অপরাধ এবং শৃঙ্খলা, এদের যে শৃঙ্খলা মানি চলা লাগবে, নাহলে এদের শাস্তির আওতায় আসবে। শাস্তির আওতায় কত? 19। স্পেশাল পুলিশের কর্তব্য অবহেলার কারণে দণ্ড। স্পেশাল পুলিশের কর্তব্য অবহেলার কারণে দণ্ড। যদি কোনো স্পেশাল পুলিশ নিযুক্ত হওয়ার পর কেউ যদি বিনা কারণে কর্তব্য অবহেলা করে বা কর্তব্য পালনে অস্বীকার করে, তাহলে তার প্রতি গাফলতি দায়ে ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের অনধিক 50 টাকা। তাহলে এই স্পেশাল পুলিশ যদি কোনো অপরাধ করে, দায়িত্ব পালনে গাফলতি করে বা কোনো অনীহা প্রকাশ করে বা দায়িত্ব কর্তব্য অবহেলা করে, অনীহা প্রকাশ করে, তাহলে তার কি করা যাবে? তাকে বিচার করা যাবে। বিচার কি আমাদের পুলিশ অফিসার করবে? না, জেলা ম্যাজিস্ট্রেট করবে। তাহলে কিরা করবে? ম্যাজিস্ট্রেট আদালতে তার বিচার হবে। তার বিচার কোথায় হবে? ম্যাজিস্ট্রেট আদালতে। তাহলে তার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে। ম্যাজিস্ট্রেট আদালতে বিচার। স্পেশাল পুলিশ যখন কোনো দায়িত্ব কর্তব্য বা তিনি অনীহা প্রকাশ করেন, গাফলতি করেন, তাহলে তার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে। তার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে। তার কি পরিমাণ জরিমানা করবে ম্যাজিস্ট্রেট? 50 টাকা পর্যন্ত অর্থদণ্ড। তার কি পরিমাণ জরিমানা করবে? 50 টাকা পর্যন্ত অর্থদণ্ড। তাহলে স্পেশাল পুলিশের শাস্তি কত? স্পেশাল পুলিশের শাস্তি হলো 19। স্পেশাল পুলিশের শাস্তি 19। তার কারণ, শাস্তি দেব তার কারণটা কি? তিনি হচ্ছে নাকি বিনা কারণে কর্তব্য অবহেলা করছে। তিনি বিনা কারণে কর্তব্য অবহেলা করছে, কর্তব্য করিতে অস্বীকৃতি করেছে। তিনি কর্তব্য পালন করতে অস্বীকৃতি। আমরা 7 ধারায় পড়ছিলাম কি পুলিশের শাস্তি দেয় 3টে কারণে। কি কারণে? অযোগ্য, দোষক্রুটি, কর্তব্য অবহেলা। তাহলে পুলিশ আইনের 7 ধারায় অযোগ্য, দোষক্রুটি এবং কর্তব্য অবহেলা করলে আমাদের শাস্তির আওতায় আনে। ঠিকই 19 ধারায় এই পুলিশ কর্মচারী যে স্পেশাল পুলিশ কর্মচারী যদি কোনো অবহেলা করে, তার দায়িত্বে যদি অবহেলা করে, কর্তব্য পালনে অস্বীকৃতি জানায়, তাহলে দায়িত্ব কি বলছে? তার কর্তব্য অবহেলা করছে, তাকে যে কর্তব্য আছিল সেটা অবহেলা করতেছে বা কর্তব্য করিতে অস্বীকৃতি করছে। তাহলে এর ব্যক্তির বিচার কোথায় হবে? সাধারণ পুলিশের কাছে, ঊর্ধ্বতন পুলিশের কাছে, তারপরে ম্যাজিস্ট্রেট আদালতে, কোনোটি না। লিখবেন ম্যাজিস্ট্রেট আদালতে। ম্যাজিস্ট্রেট আদালতে কত টাকা জরিমানা করা যাবে? 50 টাকা জরিমানা করা যাবে। ম্যাজিস্ট্রেট আদালতে কয় টাকা জরিমানা করা যাবে? 50 টাকা আদালত জরিমানা করবে। 50 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করবে। তাহলে আজকে হলো স্পেশাল পুলিশ 17 হলো। স্পেশাল পুলিশ নিয়োগ হলো কি 17 ধারা, বেশি কব না, অন্যান্য পর্ব আজকে ফৌজদারি কার্যবিধি পর্ব। আর এরপরে হচ্ছে 20 ধারা স্পেশাল পুলিশের ক্ষমতা প্রয়োগের আওতায়। এই যে স্পেশাল পুলিশ যে ক্ষমতা পাইলো, দায়িত্ব পাইলো, এদের শাস্তি। এই পুলিশ যে দায়িত্ব পালন করবে, আমরা দেখবেন 50 ধারায় ফৌজদারি কার্যবিধি 1898 সালের 50 ধারায় বলা আছে কি গ্রেপ্তারি ব্যক্তিকে প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। ঠিক এইরকম স্পেশাল পুলিশের ক্ষমতা প্রয়োগের আওতায় ওরও একটা সীমাবদ্ধতা আছে যে ও নির্দিষ্ট ক্ষমতার অধিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। তাহলে স্পেশাল পুলিশ কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারবে? অনেক বেশি, অনেক কম। নির্দিষ্ট ক্ষমতার অধিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। নির্দিষ্ট ক্ষমতার অধিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। 20 ধারা পুলিশ আইনের 20 ধারা স্পেশাল পুলিশের ক্ষমতা প্রয়োগের আওতায় ওকে এই করছে, মানে বন্দি করে ফেলছে। এছাড়াও দেখবেন তল্লাশি আজ 97, তল্লাশির 97 সিআরপিসি চলে গেলাম কারণ ওগুলো পড়াইছিলাম। 97 তল্লাশি পরোয়ানার নিয়ন্ত্রণ, ওটা নিয়ন্ত্রণ, তল্লাশি পরোয়ানার নিয়ন্ত্রণ। 50 সালে আসামি গ্রেপ্তারের সময় ফৌজদারি কার্যবিধির 50 নিয়ন্ত্রণ অধিক ক্ষমতা প্রয়োগ করা যায় না। আর 20 হলে স্পেশাল পুলিশের ক্ষেত্রে তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এই ক্ষমতার অধিক ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবেন না। ওইগুলো কলাম মানে এক জাতীয় কথা, আপনারা স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য। এর সাথে ওর কোনো মিল নাই, মানে একই জাতীয় কথা, তাই বোঝার জন্যই বলে ফেলে। এরপরে আসছে লাগে 22 ধারা। 22 ধারায় প্রায় শেষ। সকল পুলিশ সর্বদা কর্তব্য বলে বিবেচিত পুলিশ অফিসার হিসাবে আখ্যায়িত। সকল পুলিশ সদস্য সর্বদাই কর্তব্য বা পুলিশ অফিসার হিসাবে আখ্যায়িত। যাক, 22 ধারা হলো অন ডিউটি, যেটা বাংলা হিসাব। 22 ধারা অন ডিউটি, সর্বত্র সবসময় আমরা ডিউটিতে অন ডিউটিতে নিয়োজিত থাকি। ছুটি ব্যতীত, মানে অসুস্থ ব্যতীত কি অন ডিউটি থাকে না জানি না, এবার এটা জানি না, আমি বলতে পারবো না। তাহলে ছুটি ব্যতীত আমরা সবসময় অন ডিউটিতে থাকি। ছুটি ব্যতীত আমরা সবসময় অন ডিউটিতে থাকি।